আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। 111 সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ, আপনারা জানেন 2007 সালের জানুয়ারি মাসের 9 তারিখে সে রাষ্ট্র ক্ষমতা দখল করে। বিশ্বব্যাংক, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ভারত এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিদেশিদের সমর্থন নিয়ে বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে ফখরুদ্দিন আহমদ তখন সেই সময়ের ঘোষিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার হিসেবে শপথ গ্রহণ করেন। ফখরুদ্দিন আহমদ, আপনারা জানেন যে বিএনপি ঘরানার একজন অর্থনীতিবিদ ছিলেন। তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছিল খালেদা জিয়া অতীতে। 2007 সালে জানুয়ারি মাসে হঠাৎ করে আমরা দেখতে পেলাম সন্ধ্যার সময় সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করে। এখানে কাজ করেছে বাংলাদেশের ডিজিএফআই, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর লোকজন। আমরা দেখতে পেলাম, জানতে পারলাম তৎকালীন সেনাবাহিনীর প্রধান মইনুল আহমদ এটা সবকিছু পরিচালনা করেছে। সে নিজেও প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট নিজেকে ঘোষণা না করে ফখরুদ্দিন আহমদকে করা হয়। আমরা এটাও জানতে পারি সেই সময় ডক্টর ইউনূসকে অফার করা হয়েছিল, মইনুল আহমদ অফার করেছিল, সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। এই জেনারেল মইনুল আহমদ সম্পর্কে আপনারা জানেন যে নোয়াখালী তার বাড়ি। সাইদ ইস্কান্দার, খালেদা জিয়ার ভাই, তার কোর্সমেট ছিল। তো খালেদা জিয়ার পরিবার তাকে ওভার প্রমোশন দিয়ে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল। আপনারা জানেন যে ইয়াজউদ্দিন সরকার সম্পর্কে আপনাদের জানা আছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াজউদ্দিন আহমদ, তিনি একাধারে প্রেসিডেন্ট ছিলেন, নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। আপনারা জানেন যে 2006 সালের শেষে 28 অক্টোবর লগি বৈঠকে কিভাবে মানুষকে পিটিয়ে নির্মমভাবে পৈশাচিকভাবে মেরে ফেলেছিল আওয়ামী লীগ বিএনপির সহযোগিতায়। মিডিয়া কু যেভাবে আজকে হয়েছে 26 সালে ফেব্রুয়ারিতে, তখনও মিডিয়া কু হয়েছিল। এই মুন্নি সাহা, জয় মামুন সহ অনেকেই মিডিয়ার মাধ্যমে জামাত ইসলামের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছিল। যদিও বিএনপি আকাম কুকাম কম করেনি, কিন্তু এর চাপ জামাত ইসলামের উপরে গিয়েছে। তো সেই সময় কে এম হাসানকে তার বয়স বাড়িয়ে চিফ অ্যাডভাইজার ছিল, তখন চিফ জাস্টিস ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের, বিএনপিপন্থী বিচারক। তিনি তার বয়স বৃদ্ধি করে, চাকরির বয়স, কারণ তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে বিএনপির পক্ষে কাজ করবে। তখন অভিযোগ আছে বিএনপি ভোটার করেছে প্রায় 2 কোটি লোকের, ভুয়া ভোটার। এগুলো নিয়ে অনেক আওয়ামী লীগের লোকেরই তখন অভিযোগ ছিল। তো কে এম হাসান ইয়াজউদ্দিন সরকারের নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া, টোটাল এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে ঘন্টার বেশি সময় লাগবে, কম করে হলেও এসব বিষয়ে আলোচনা করতে চাচ্ছি না। এই বিষয়গুলো নিয়ে তখন একটি বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছিল, ঘোলাটে পরিবেশ তৈরি করা হয়েছিল ভারতীয় দূতাবাসের মাধ্যমে, ভারতের গোয়েন্দা সংস্থার মাধ্যমে, মিডিয়ায় যারা ভারতের চর আছে তাদের মাধ্যমে। এভাবেই ভারতীয়দের সরাসরি সহযোগিতায় ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ হাই কমিশন মিলে 111 সরকার তৈরি করে। সেই সরকার, ইন্ট্রোডাকশন হিসেবে কথাগুলো বলে নিলাম বোঝার জন্য, অনেকে জানবেন, জানা আছে। এখন এই সরকার, ফখরুদ্দিন সরকারের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন বেড়ে যায়। তারা, সেনাবাহিনী তখন মাঠে থাকে, তখন সেনাবাহিনীর কয়েকজন লোককে উপদেষ্টা বানানো হয়। জেনারেল মতিন সাহেব, আপনারা জানেন যে এই যে এখনকার রাঘব বোয়াল বলা হয়, রুইকাতর বলা হয়, এই কথাটা সেখান থেকে আসছে। জেনারেল মতিনকে উপদেষ্টা বানানো হয়েছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা জানেন তখন সামরিক বাহিনীর হারুনুর রশিদকেও উপদেষ্টা বানানো হয়, সেটা সাবেক সেনা প্রধান। তো সামরিক বাহিনীর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, সাইদ ইস্কান্দারের আপন ভাইরা, তারেক রহমানের সম্পর্কে মামা হয়, আত্মীয় হয়।
সে তখন সেকেন্ড পজিশনে ছিল পাওয়ারে। ওই সরকারটা পরিচালনা করত মোটামুটি সেনাবাহিনীর লোকজন, জেনারেল মঈন আহমদ এবং জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। তো মাসুদউদ্দিন চৌধুরীর তার ফেনীতে বাড়ি, তাকে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে অস্ট্রেলিয়াতে হাই কমিশনার হিসেবে পাঠায় নিয়োগ দিয়ে, তাকে পরে আওয়ামী লীগ ভুয়া এমপি বানায়। তো বোঝা গেছে যোগসাজশ কোথায় ছিল। এই বিএনপি যাদেরকে প্রমোশন দিয়েছিল তাদের আমলে বিভিন্ন আমলাদেরকে, তারা এই ইফতেখারুজ্জামান, ইফতেখার আহমদ বলেন, ফখরুদ্দিন আহমদ বলেন, যারা যারা উপদেষ্টা ছিল সেই সময় সবাই ছিল বিএনপির সুবিধাভোগী, বিএনপির আমলের প্রমোশন প্রাপ্ত। তো তারা এই 2 বছর ক্ষমতায় থেকে মোটামুটি মানুষের অনেক সমর্থন সমর্থন পেয়েছিল অনেক মানুষের। যদিও সে সময় ভারতের সাথে প্রণব মুখার্জির সাথে যে মাখামাখি লাল ঘোড়া তাকে গিফট করেছিল সেনাবাহিনীর প্রধান মঈন আহমদকে, ভারতের সাথে যে গোপন সম্পর্ক, প্রকাশ্য যে সম্পর্কগুলো, নির্লজ্জ সম্পর্ক, এবং সেই সময় 2007 সালে যে একটা সিডর হয়েছিল, বন্যা সাইক্লোন, সে সময় বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সে সময় যে বিদেশি সহযোগিতা এসেছিল সবগুলো তারা মেরে খেয়ে ফেলে, অধিকাংশ টাকা পয়সা তারা মেরে খেয়ে ফেলে উপদেষ্টারা। এত কিছুর পরও তারা সমর্থন পেয়েছিল। ফখরুদ্দিন আহমদ অনেক সন্ত্রাসীদেরকে দমন করেছিল, অনেক দুর্নীতিবাদদেরকে ধরেছিল, সমর্থন পেয়েছিল মারাত্মকভাবে মানুষের। এখন পর্যন্ত কেউ কেউ বলে ফেলে যে ফখরুদ্দিন আহমদ ভালো ছিল, যদিও সে ছিল ভারতের চর হিসেবে কাজ করেছে ফখরুদ্দিন মঈন আহমদ, মাসুদউদ্দিন চৌধুরী। তো তারা 2 বছর ক্ষমতায় থেকেছে। এখন যেরকম ইন্টারিম গভর্নমেন্ট বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান চিফ অ্যাডভাইজার। তো এই সরকারটা 5 আগস্ট ক্ষমতায় আসে, 8 আগস্ট শপথ গ্রহণ করে। 5 আগস্ট একটা বিপ্লব হয়, বিপ্লবের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যায় এবং 8 আগস্ট শপথ গ্রহণ করে। এই সরকারটার মধ্যে যারা উপদেষ্টা আছে বিভিন্ন পদ পদবি গ্রহণ করেছে, এর বড় একটা অংশ ইন্ডিয়ান এজেন্ট, প্রথম আলো ডেইলি স্টারের প্রোডাক্ট, বাম রাম, অন11-এরও কুশীলভ ছিল তারা ওই সময়। সবকিছুর পর এই ইউনূস সরকার কিন্তু বৈধ সরকার, এটা বিপ্লবের মাধ্যমে সরকারটা এসেছে। কিন্তু ফখরুদ্দিন সরকার ছিল 2 বছরের যে আধা সামরিক তত্ত্বাবধায়ক সরকারটা ছিল, 111-এর সরকারটা ছিল অবৈধ। তখন নিয়ম ইয়াজউদ্দিন আহমদ তিনি অনেক ঝামেলা পাকিয়ে ফেলেছেন, নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাউকে না বানাতে পেরে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন রাষ্ট্রপতির পাশাপাশি। এটা নিয়ে অনেক ঝামেলা তিনি পাকিয়েছেন। তখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যাদেরকে নিয়োগ দিয়েছে তারা পদত্যাগ করলো, তারা ইন্ডিয়ান এজেন্ট ছিল। এরপরে তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে। তিনি রাষ্ট্রপতির পদে বসা ছিলেন, কিন্তু তখন সবকিছু পরিচালনা করছে মঈন আহমদ। তো তারা যে নির্বাচনটা দিয়েছিল 2008-এর ডিসেম্বর মাসে, 30 ডিসেম্বর, এই নির্বাচনটা ছিল একটা পাতানো নির্বাচন, একটা প্রহসনের নির্বাচন, নীলনকশা নির্বাচন। এই নির্বাচনের আগে খালেদা জিয়াকে আমরা শুনেছি যে তাকে অফার দেওয়া হয়েছিল, সামরিক কর্মকর্তাগণ গিয়েছিল তার কাছে, দেখা করেছিল যে ম্যাডাম আমাদেরকে, আমরা যে 2 বছর ছিলাম আমাদেরকে বৈধতা দিবেন, ক্ষমতায় এসে আপনাকে ক্ষমতায় এনে দিচ্ছি। তিনি সেটা প্রত্যাখ্যান করেছিল, সেনাবাহিনীর কর্মকর্তাদের ধমক দিয়ে বের করে দিয়েছিল, আমরা এটা জানতে পারি বিশেষ সূত্রে। তো খালেদা জিয়া আপসের নেত্রী, বরাবরই তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু এই নির্বাচনে তখন নীল নকশা করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় এই ফখরুদ্দিন আহমদ, মঈন আহমদ। শেখ হাসিনা বিদেশে কয়েক মাস, প্রায় 7 মাস বিদেশে ঘোরাফেরা করে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানের চিকিৎসার নামে ফুরফুরে মেজাজ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। সে জানতো সবকিছু পাতানো, সে প্রধানমন্ত্রী হয়ে যায় 2008-এর ডিসেম্বর মাসে। এর অল্প কিছুদিনের মধ্যে ক্ষমতায় সে পিলখানায় ম্যাসাকার ঘটায় ভারতীয়দের দিয়ে। তো অনেক ঘটনা। এখন এই ফখরুদ্দিন আহমদ যে পাতানো নির্বাচন দিয়েছিল সেটা নিয়ে এখন পর্যন্ত সমালোচনা আছে সচেতন নাগরিকদের কাছে, কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রত্যাশা আমাদের ছিল না। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে অনেক ভারতের এজেন্ট আছে, ঠিক আছে, কিন্তু সরকারটা বৈধ। তিনি
অনেকের কাছে, আমাদের কাছে অনেকের কাছে ভালো মহৎ ব্যক্তি হিসেবে এখন আছেন, কিন্তু তিনি প্রশাসনকে জালিয়াতি করতে দিয়েছেন। প্রশাসন জালিয়াতি করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিল। এর দায় কি ইউনূসের নেই? ইউনূস কি এই দায় এড়াতে পারবেন? তিনি তিনি কি মহৎ গ্রেট ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়ে থাকতে পারবেন? কতদিনের এই মহৎ ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়ে থাকবেন? তিনিও কি মীর জাফরের খাতায় নাম লেখালেন না? তার কি উচিত ছিল না? তিনি তো এই সরকারের প্রধান। এই ইলেকশন কমিশন, প্রশাসন কিভাবে বিএনপিকে জালিয়াতি করে ক্ষমতায় বসিয়ে দিল, এর দায় কি তাকে নিতে হবে না? ইতিহাসে কি তার নাম কালো জায়গায় লেখা থাকবে না, কালো অধ্যায়ে থাকবে না? তিনি কি একজন বাজে ব্যক্তি হিসেবে, মির্জাপুর ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন না? আসসালামু আলাইকুম।